সো আমাদের আজকের টপিকটা হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইজ এ ভেরি ভার্সেটাইল ডিভাইস, যেটা আমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো আমরা পড়ে আসছি, যে অ্যাম্প্লিফায়ার ডিজাইন কেমনি করতে হয়, বায়াস পয়েন্ট কেমনি সেট করতে হয়, গেইন কীভাবে আনতে হবে, তো সেগুলোর যে জটিলতাগুলো ছিল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কাইন্ড অফ সেই জটিলতাগুলোকে খুব সহজে এড়িয়ে অ্যাম্প্লিফায়ার ডিজাইন প্রসেসটাকে সহজ করতে পারে। এবং একটা অ্যাম্প্লিফায়ার থেকে আমরা যে ধরনের ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্সগুলো চাই সেগুলো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার প্রোভাইড করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যেটা চাই একটা একটা অ্যাম্প্লিফায়ার যখন আমি ডিজাইন করি, তখন আমরা যেটা চাই সেটা হচ্ছে তার হাই গেইন থাকুক, আমরা চাই যে তার ডিস্টরশন কম থাকুক, আমরা চাই যে তার লিনিয়ারিটি থাকুক, আমরা চাই ইনপুট ইম্পিডেন্সটা বেশি থাকুক, আউটপুট ইম্পিডেন্সটা কম থাকুক, নয়েজের কারণে আউটপুটের ডিস্টারবেন্সটা যাতে কম হয়। তো এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই আসলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার প্রোভাইড করে। সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হিস্ট্রিটা যদি দেখি, সো দ্য কনসেপ্ট ইজ নট নিউ। এটা প্রায় 100 বছরের পুরনো একটা কনসেপ্ট। ইভেন সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর আসার আগেও জাস্ট ভ্যাকুয়াম টিউব দিয়ে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ডিজাইনের একটা এন্ডিভার, একটা প্রচেষ্টা কিন্তু অনেক দিন ধরেই ছিল। সো নর্মালি আমরা যদি দেখি একটা অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি একটা ট্রায়াগোনাল সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, যেখানে ইনপুট থাকে এবং আউটপুট থাকে, এবং আউটপুট এবং ইনপুটের যে রেশিও তাকে আমরা গেইন অথবা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার একটু ডিফারেন্ট, কারণ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে আমরা সাধারণত ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার বলি। ডিফারেনশিয়াল এজন্য বলি যে এখানে আসলে ইনপুট দুটো থাকে, পজিটিভ এবং নেগেটিভ, এবং এদের মধ্যে যে ডিফারেন্সটা, আউটপুটটা, সেটাকেই অ্যাম্প্লিফাই করে। সো আমি প্রিভিয়াস অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা কি করি, ইনপুট এবং গ্রাউন্ডের মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে অ্যাম্প্লিফাই করে। আর ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারে যেটা করছে সেটা হচ্ছে দুটো ইনপুটের মধ্যে যে পার্থক্যটা, যে ডিফারেন্সটা, সেটাকে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। একটা স্ট্যান্ডার্ড অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের যদি আমরা একটু অ্যানালাইজ করতে যাই তার যে বৈশিষ্ট্যগুলো, তো তাহলে আমরা যদি দেখি যে প্রথমটা হচ্ছে আমরা বলছি তার গেইন হচ্ছে ইনফিনিটি। আমরা বলি যে ওপেন লুপ গেইন। সো ওপেন লুপ যদি বলি তাহলে ক্লোজ লুপের বিষয়টা আসবে। সো আমরা একটু পরে দেখব, বাট বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে ক্লোজ লুপের ক্ষেত্রে আউটপুট থেকে একটা ফিডব্যাক সার্কিট ইনপুটে নিয়ে আসা হয়। আমরা ফিডব্যাক সম্পর্কে জানি অলরেডি। সো সেটা যখন থাকে তখন তাকে আমরা বলছি ক্লোজ লুপ সার্কিট, আর যখন কোনো ফিডব্যাক থাকছে না তখন তাকে আমরা বলছি ওপেন লুপ সার্কিট। ওপেন লুপ সার্কিটের ক্ষেত্রে আইডিয়াল একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের গেইন হবে ইনফিনিটি। তার মানে হচ্ছে আমার ভিইন এবং ভিইন প্লাস এবং ভিইন মাইনাসের মধ্যে যদি ডিফারেন্স থাকে, যদি সামান্য ডিফারেন্স থাকে, সেটা যদি 0.00001 ভোল্টও হয়, যেহেতু গেইন ইনফিনিটি, তাহলে আউটপুট শুড বি ইনফিনিটি। প্র্যাকটিক্যালি আউটপুট তো ইনফিনিটি হতে পারে না। যেটা হয় যে আউটপুট ম্যাক্সিমাম তাকে যে বায়াস ভোল্টেজটা দিচ্ছি সেই বায়াস ভোল্টেজের সমান হয়। এবং অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা দুইটা বায়াস ভোল্টেজ ইউজ করি, একটা হচ্ছে প্লাস ভি বায়াস আর একটা হচ্ছে মাইনাস ভি বায়াস। সো যদি পজিটিভটা নেগেটিভের থেকে সামান্য বেশি হয় তাহলে আউটপুটটা ইনফিনিটি হওয়ার চেষ্টা করে, কিন্তু সে ম্যাক্সিমাম ভি বায়াস, পজিটিভ ভি বায়াস পর্যন্ত পৌঁছে সেখানে ফ্ল্যাট থাকে। আর যদি নেগেটিভটা পজিটিভের থেকে বেশি হয় সেক্ষেত্রে আউটপুটটা নেগেটিভ ইনফিনিটি হওয়ার ট্রাই করে, কিন্তু তার সর্বোচ্চ সীমা বা লিমিট হচ্ছে নেগেটিভ ভি বায়াস পর্যন্ত, সে ততটুকু পর্যন্ত গিয়ে সে ফ্ল্যাট থাকে। সো এই যে বৈশিষ্ট্যটা, যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আমি এখানে যদি কোনো রকম ডিফারেন্স থাকে, সে পজিটিভ অথবা নেগেটিভ ভি বায়াসের সমান হয়, এই ডিফারেন্সটাকে আমরা কিভাবে দেখতে পারি। তো আমরা যদি এই কনফিগারেশনটা একটু দেখি, এখানে আমরা দেখব যে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটাতে আমরা নেগেটিভ প্রান্তটাকে আমরা গ্রাউন্ড করেছি এবং পজিটিভ প্রান্তে আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাপ্লাই করেছি। তো আমরা জানি যদি পজিটিভটা নেগেটিভের থেকে বেশি হয়, অর্থাৎ সাইনোসয়েডালটা যখন 0 ক্রস করে পজিটিভ দিকে যায়, তখন আমরা এক্সপেক্ট করব ভি আউটটা হয়ে যাবে পজিটিভ ভি বায়াসের সমান। আবার যখন সাইনোসয়েডটা নেগেটিভে যাবে, অর্থাৎ তখন ভি পজিটিভের থেকে বি নেগেটিভটা
বা যদি বড় হয় তাহলে আমরা যেটা এক্সপেক্ট করব, সেটা হচ্ছে যে আমাদের আউটপুটটা তখন নেগেটিভ দিকে যাবে। সো আমরা যদি দেখি যে আমার ইনপুট সাইনোসয়েড যখন আমি এভাবে দিচ্ছি, তখন যেই মুহূর্তে পজিটিভ প্রান্তের ভোল্টেজটা নেগেটিভ দিকে যাচ্ছে, পজিটিভ প্রান্তের ভোল্টেজটা 0 ক্রস করে নিচের দিকে যাচ্ছে, তখনই যেহেতু ওই মুহূর্তে পজিটিভ ভোল্টেজটা নেগেটিভের থেকে কম, আউটপুটটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আমরা একটা সাইনোসয়েড দিচ্ছি ইনপুটে, কিন্তু আমরা আউটপুটে আমরা একটা স্কোয়ার ওয়েভ পাচ্ছি। সো দিস ক্যান বি ইউজড অ্যাজ এ স্কোয়ার ওয়েভ জেনারেটর, যদি আমরা বলি সাইনোসয়েড টু স্কোয়ার ওয়েভ জেনারেটর। এটাকে আমরা জিরো ডিটেক্টরও বলতে পারি, কারণ আউটপুট সিগন্যালটা যখনই জিরোর থেকে উপরে উঠছে তখন সে একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে, ইনপুট সিগন্যালটা যখনই জিরোর থেকে নিচে নামছে তখন সে একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। সো আমরা বলতে পারি যে এটা অ্যাট জিরো, অর্থাৎ এই সিগন্যালটা যখন জিরো ক্রস করে তখন সে তার ফেজটা চেঞ্জ করে, ফেজ না, তার পোলারিটিটা চেঞ্জ করে। সো সেটাকে আমরা একটা জিরো ক্রসিং ডিটেক্টর হিসেবে কল্পনা করতে পারি। আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখতে পারি, যেমন এই কনফিগারেশনটা যদি দেখি যে আমরা ইনস্টেড অফ গ্রাউন্ড আমরা এটাকে যদি একটা 1 ভোল্ট সোর্স দিয়ে বায়াস করি, অর্থাৎ ইনপুটে যদি 1 ভোল্টের একটা সোর্স দেই, আউটপুটটা ধরা যাক 5 ভোল্টেজের একটা, অর্থাৎ পিক টু পিক ভোল্টেজের আমি যদি একটা সোর্স দেই, আমরা দেখছি যে যেই মুহূর্তে এই ভোল্টেজটা 1 ভোল্টের উপরে উঠবে তখন আউটপুটটা পজিটিভ হবে, আর যখনই এই ভোল্টেজটা পজিটিভ 1-এর নিচে নামবে সেই মুহূর্তে আউটপুটটা এরকম হবে। সো আমরা দেখছি যে সে কন্টিনিউয়াসলি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা তার আউটপুটটাকে এই পিনের ভোল্টেজটাকে এই ভোল্টেজটার সাথে, নেগেটিভ পিনের ভোল্টেজটার সাথে কম্পেয়ার করছে। যখনই এটার থেকে বড় হচ্ছে তখনই পজিটিভ দিচ্ছে, যখনই এই ভোল্টেজটা নেগেটিভ পিনের ভোল্টেজের থেকে কম হচ্ছে তখন সে নেগেটিভ দিচ্ছে। সো এটাকে আমরা একটা ভোল্টেজ কম্পারেটর সার্কিট হিসেবে কাজ করাতে পারি। এটার একটা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন হতে পারে, যদি আমি বলি, আমরা কল্পনা করতে পারি যে একটা, ধরা যাক একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারার প্রতিদিন হয়তো বা 10,000 ব্যাটারি সে ম্যানুফ্যাকচার করে। সো আমরা স্ট্যান্ডার্ড যেমন AA, AAA ব্যাটারিগুলোর কথা চিন্তা করতে পারি, যেগুলো 1.5 ভোল্ট থাকে। তো তার কাছে 10,000 ব্যাটারি আছে, সে জানে যে সেখান থেকে হয়তো বা কিছু ব্যাটারি, 4-5টা বা 10টা ব্যাটারির ভোল্টেজটা হয়তো বা প্রোডাকশন ডিফেক্টের কারণে 1.5-এর নিচে হতে পারে। তো সেসব ক্ষেত্রে সে খুব দ্রুত ডিটেক্ট করতে চায় এটা। এখন প্রত্যেকটা 10,000 ব্যাটারির প্রত্যেকটাকে যদি মাল্টিমিটারে লাগিয়ে মাল্টিমিটার রিডিং পড়তে হয়, এটা করা যাবে, বাট দিস উইল নট বি ভেরি টাইম এফিশিয়েন্ট, অর্থাৎ এটা করতে কিন্তু অনেকখানি সময় লাগবে। বাট আমি যদি এ ধরনের একটা সার্কিট ডিজাইন করতে পারি যেখানে আমরা এই 1 ভোল্টেজের জায়গায়, আমি তো বললাম যে লেটস আমি এটাকে 1.2 করলাম, যে ব্যাটারিগুলো 1.2 এর উপরে থাকবে সেগুলোকে আমরা পজিটিভ বলবো, আর যেগুলো 1.2 এর নিচে থাকবে সেগুলোকে আমরা বলবো যে এগুলো আসলে ডিফেক্টিভ। তো আমরা এই ধরনের একটা সার্কিট ডিজাইন করে আমি যদি ভি আউটে একটা সিম্পল এলইডি লাগিয়ে দেই, তাহলে প্রোডাকশন প্রসেসটা হবে এরকম যে আমি এই দুইটা টার্মিনালের মধ্যে ব্যাটারিটা ধরবো, এই বাতিটা যদি জ্বলে এটা পাস, এই বাতিটা যদি না জ্বলে সেটাকে আমরা ফেল হিসেবে ধরে নিতে পারি। সো দ্যাট উইল বি মাচ ফাস্টার প্রসেস ইন একটা ম্যানুফ্যাকচারিং সেট আপ। সো এই ধরনের বিভিন্ন কাজে আমরা আসলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারগুলোকে ইউজ করতে পারি। তো এই ধরনের আরেকটা ছোটো এক্সাম্পল, যেমন আমি যদি বলি যে আমি একটা রেজিস্ট্যান্স ফ্যাক্টরিতে, অর্থাৎ যেখানে রেজিস্টরগুলো তৈরি করা হয় সেখানে রেজিস্ট্যান্সের বা রেজিস্টরগুলোর কোয়ালিটি আমি কন্ট্রোল করতে চাই, সেটার জন্য আমি একটা সার্কিট কীভাবে আমি ডিজাইন করতে পারি, এটা হোমওয়ার্ক হিসেবে থাকলেও আমি ডিসকাস করছি না এখানে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আরেকটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য হচ্ছে তার ইনপুট ইম্পিডেন্স হবে ইনফিনিটি, তার আউটপুট ইম্পিডেন্স হবে 0। ইনপুট ইম্পিডেন্সটা ইনফিনিটি বা খুব হাই হওয়াটা কেন ইম্পর্ট্যান্ট, আমরা এটা আগেও বিভিন্ন লেকচারে ডিসকাস করেছি যে আমার ইনপুট ইম্পিডেন্সটা যদি হাই না হয়, সেক্ষেত্রে আমি যখন এখানে একটা সোর্স প্লেস করব, এই যে এই পয়েন্টটাতে আঁকার চেষ্টা করি, আমি যদি এই পয়েন্টে এক্সকিউজ মি লেটস আমি যদি এই পয়েন্টটাতে একটা সোর্স প্লেস করি, তাহলে সোর্সের আবার নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকবে। এখানে যদি আমি একটা সোর্স প্লেস করি, তাহলে যদি এটা খুব কম হতো, ধরা যাক এটা যদি 0 হতো,
তাহলে এই সোর্সের থেকে যখনই কারেন্ট ফ্লো করতো তখন সমস্ত ভোল্টেজগুলো এখানে ড্রপ হয়ে যেত। সো ডেফিনেটলি ইন দ্যাট কেস আমরা এই দুটো পয়েন্টে অর্থাৎ অ্যাম্প্লিফায়ারের ইনপুট আমি কোনো ভোল্টেজ পেতাম না। এই রেজিস্ট্যান্সটা যত বেশি হবে এই ভোল্টেজের পরিমাণটা তত বাড়তে থাকবে, অর্থাৎ আমার ইনপুট ভোল্টেজটা তত বাড়তে থাকবে। এবং আইডিয়াল কেসে আমরা চাই যে এখানে কোনো ভোল্টেজই ড্রপ না হোক, সমস্ত ভোল্টেজ এটার সোর্সের সমস্ত ভোল্টেজ এর সমস্ত ভোল্টেজ যেন আইতে আমরা পেতে পারি। এবং সেটার জন্য আমাদের যেটা ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স ফ্রম অ্যান অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সেটা হচ্ছে আর ইনপুট যেটা সেটা যেন ইনফিনিটি হয়। অলসো ইন এ লট অফ কেসেস আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে এই সোর্সটা থাকে সাধারণত খুব উইক, সে যথেষ্ট পরিমাণ কারেন্ট আসলে সাপ্লাই দিতে পারে না। তো সেসব ক্ষেত্রে আমার যদি রেজিস্ট্যান্সটা কম হয় তখন সেটাও আবার একটা সিস্টেমটাকে উইক করে দেয়। আমরা যেটা চাই সেটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্সটা যাতে করে আমাদের কম থাকে, আউটপুট ইম্পিডেন্সটা যাতে জিরো থাকে। তার মানে এক্ষেত্রে আমি যদি এখানে কোনো একটা লোড দিই, ধরা যাক আমি যদি এখানে একটা স্পিকার কানেক্ট করি যেটা আসলে বেসিক্যালি একটা রেজিস্টার হিসেবে কাজ করবে, তখন এই রেজিস্ট্যান্সটা যদি বেশি থাকে তখন সে ডেফিনেটলি স্পিকারে কারেন্ট প্রবাহে বাধা দিবে। তার মানে হচ্ছে স্পিকারটার পাওয়ার আউটপুটটা হবে কম। সো আমরা সেটা চাই না, আমরা চাই যে স্পিকারে যাতে করে পাওয়ার আউটপুটটা বেশি থাকে। এক্ষেত্রে আমাদের এই যে রেজিস্টারটা অনেক সময় আমরা এই রেজিস্টারটা কম চাই বিকজ আমাদের লোডগুলোর রেজিস্ট্যান্স কম থাকে। আমরা স্পিকার যদি বাজারে দেখি এগুলোর রেজিস্ট্যান্স 6 ওহম, 8 ওহম, 12 ওহম এভাবে থাকে। সো আমরা চাই যে সেটার সাথে যাতে এটা ম্যাচ করে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে আমরা যেটা দেখে আসছি, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাওয়ারটাও পেতে পারি। সো একটা আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এটা ইনফিনিটি হবে, এটা জিরো হবে। বাট আমরা আসলে প্র্যাকটিক্যাল যখন দেখি তখন এটা অনেক হাই থাকে, এটা নন জিরো থাকে, বাট ইউজুয়ালি ভেরি লো থাকে। সো এটার রিজনটা আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা কেন এই রেজিস্ট্যান্সগুলোকে আসলে বা এই প্রপার্টিগুলো কেন আসলে এভাবে ডিজায়ার্ড আমাদের জন্য। আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এইটাতে আমি একটু পরে আসছি। আমি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনভার্টিং নন ইনভার্টিং জিনিসগুলো একটু দেখায়। সো আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার থেকে আমরা আসলে যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে সেই ইনপুটে আমরা যে সিগন্যালটা দিব আউটপুটে এক্স্যাক্টলি সেই সিগন্যালটাকে রিপ্রোডিউস করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমি যদি একটা সাইনোসয়েড সিগন্যাল দেই তাহলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা আউটপুটে একটা স্কোয়ার ওয়েভ দিচ্ছে। বাট দ্যাট ইজ ডেফিনেটলি নট অ্যান অ্যাম্প্লিফিকেশন যেটা আমরা ইউজ করতে পারি। আমরা অডিও বা অন্য কোনো সিগন্যালকে যখন অ্যাম্প্লিফাই করতে চাপো তখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের ইনপুট যে সাইনোসয়েডটা থাকবে আউটপুটটা যেন এক্স্যাক্টলি সেম সাইনোসয়েড প্রডিউস করে। সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের গেইন এত হাই যেটা কন্ট্রোলের বাইরে চলে যায়। এবং আমরা যখন নেগেটিভ ফিডব্যাক দেখেছি তখন আমরা দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে আমরা যদি একটা নেগেটিভ ফিডব্যাক প্রডিউস করি, যে আউটপুট থেকে একটা সিগন্যাল যদি আমি ইনপুটে দেই এমনভাবে যে আউটপুট খুব বেড়ে গেলে যাতে ইনপুটটা কমে যায় এবং আউটপুটটা একটা লিমিটের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা আমাদের যে রিকোয়ার্ড আউটপুট বা আমাদের যে ডিজায়ার্ড আউটপুট সেটা আমরা পেতে পারি। সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা বিষয়টা একই রকম করেছি, যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড আমি এটা দিয়ে একটু এক্সপ্লেন করি। আমার মনে হয় যে এটা প্রথমে ছিল, সামহাউ লেকচারটার সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়েছে। সো আমরা যেটা বলছিলাম অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা যেটা এক্সপেক্ট করি যে আমাদের আউটপুট থেকে আমরা একটা ফিডব্যাক দিব, সেই ফিডব্যাকটার কারণে আমার আউটপুটটা অর্থাৎ আমার গেইনটা কিছুটা কমে আসবে, আমাদের ইনফিনিট গেইনটা থেকে কিছুটা কমে আসবে। সো প্রসেসটা হচ্ছে এরকম যে আমার আউটপুটটা যখন অনেক বেড়ে যাবে আউটপুটের একটা পার্ট আমি ফিডব্যাকে দিব, আমার টোটাল ইনপুটটা ভিএস যেটা ছিল সেটা থেকে এই ইনপুটটা কিছুটা কমে যাবে এবং যে কারণে আমার আউটপুটটা একটা লিমিটের মধ্যে থাকবে। আমরা যখন নেগেটিভ ফিডব্যাক পড়েছি তখন আমরা জিনিসগুলো ডিটেল ডিসকাস করেছি। এখানেও ব্যাপারটা ওরকম, আমরা যেটা করছি যে আউটপুট ভোল্টেজের একটা পার্ট আমি ইনপুটে এক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে নেগেটিভভাবে ফিড করেছে। এখন এটার গেইনটা আসলে কি হবে, এই যে আমরা ফিড করলাম, ফিড করার কারণে আমাদের গেইনটা আসলে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা যদি আমি একটু অ্যানালাইজ করতে চাই, আমাদের প্রসেসটা আসলে খুব সহজ, বাট প্রসেসটা ইম্পর্ট্যান্ট মনে রাখা, যেটা আসলে কীভাবে করছি। ফার্স্ট অফ অল যে গেইনটা যে স্টেবল হয় সেই স্টেবিলিটিটা কেন হয়, লজিক্যালি যদি দেখি
একটু যদি আমি এই সার্কিটটার দিকে তাকাই, যে আমি যখনই এখানে সিগন্যালটা দিচ্ছি আমার এটা তো গ্রাউন্ড, আমি এক্সপেক্ট করব যে আমার এখানে ভোল্টেজটা যখন বাড়বে তখন এখানকার ভোল্টেজটা ইদার পজিটিভ অথবা নেগেটিভ দিকে চলে যাবে। যদি যায় তখন সে আবার এটার থেকে ইদার বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। তো যে কারণে ধরা যাক আমার এখানে পজিটিভ আছে, এখানে পজিটিভ থাকা মানে গ্রাউন্ড থেকে বেশি, যেহেতু এটা নেগেটিভে দেয়া তাহলে এখানেরটা নেগেটিভে চলে যাবে। এখানেরটা যদি নেগেটিভ বায়াসের চলে যায় তাহলে এটা আবার নেগেটিভ দিকে চলে যাবে। নেগেটিভে যাওয়ার মানে হচ্ছে এইটা বেড়ে এটা নেগেটিভ থেকে বেড়ে যাবে, তখন আবার এটাকে পজিটিভ দিকে থ্রো করবে। সো বেসিক্যালি আমরা যেটা দেখছি যে দের ইজ নো স্টেবল পয়েন্ট, এটা এটা কন্টিনিউয়াসলি পজিটিভ এবং নেগেটিভ হইতে থাকবে। বাট দেয়ার ইজ এ স্টেবল পয়েন্ট। সেই স্টেবল পয়েন্টটা হচ্ছে এটা, যে যখন এইটা এবং এই পয়েন্টের ভোল্টেজটা এক্স্যাক্টলি সেম হবে। যদি এই দুটা পয়েন্টের ভোল্টেজ এক্স্যাক্টলি সেম হয়, ভি ইন মাইনাস এবং ভি ইন প্লাস, তখন আউটপুট ভোল্টেজটা হয়ে যাবে, আমরা যেহেতু জানি যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যেটা করে সে হচ্ছে এই দুটার মধ্যে যদি কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকে তখন সেটাকে অ্যাম্প্লিফাই করে। যদি তারা এক্স্যাক্টলি সেম হয় তখন আউটপুট ভোল্টেজটা হয়ে যাবে 0, অ্যান্ড দ্যাট ইজ এ স্টেবল সিচুয়েশন। কিন্তু আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যেটা হয় যে আমরা খেয়াল করতে পারি, আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এই যে আমাদের যে গেইনটা, সেই গেইনটা আসলে ইনফিনিটি হয় না। আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, অপ অ্যাম্পের ক্ষেত্রে এই গেইনটা আসলে দেখা যায় কি, ইটস এ ভেরি হাই অ্যাম্প্লিফিকেশন, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, বাট ইটস নট ইনফিনিটি। তখন তাহলে তার জন্য স্টেবল সিচুয়েশনটা কি? তার জন্য স্টেবল সিচুয়েশনটা হচ্ছে যখন এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা খুব কম, 0.000001 আর সামথিং লাইক দ্যাট। তার মানে হচ্ছে একটা নন আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে যখন এই দুটোর মধ্যে ভোল্টেজ, এই দুটো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা খুব কম হবে, সে একটা পয়েন্টে এটা একটা স্টেবল আউটপুট দিবে। কিন্তু যেহেতু এখানে একটা এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে, তার মানে একটা ভোল্টেজ আছে, সেটা হয়তো বা খুব ছোট্ট একটা সাইনোসয়েড, এই সাইনোসয়েডটা থাকবে যেহেতু ভোল্টেজ ডিফারেন্সটা আছে, তখন এই আউটপুটটা এই সাইনোসয়েডকে এটা দিয়ে যখন মাল্টিপ্লাই করবে তখন ইউ উইল অ্যাকচুয়ালি গেট এ স্টেবল সাইনোসয়েড। ইন্টারেস্টিং, আমরা জিনিসটা নিয়ে আসলে পজ করে একটু ভেবে দেখতে পারি যে এই সার্কিটের জন্য দ্য অনলি স্টেবল সিচুয়েশন হচ্ছে এটাই, যে যখন এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা খুব কম হবে, খুব ছোট্ট একটা সাইনোসয়েড এই দুটোর মধ্যে এক্সিস্ট করবে, এবং যেহেতু এটার একটা গেইন আছে ভেরি হাই, তখন সে এই ছোট্ট সাইনোসয়েডকে অ্যাম্প্লিফাই করে আউটপুটে আরেকটা সাইনোসয়েড দিবে, অ্যান্ড দ্যাটস দ্য অনলি স্টেবল সিচুয়েশন। এবং আমি যখন এই সিস্টেমটাকে অন করব তখন সে খুব দ্রুতই এই সিচুয়েশনে উইদিন সাম মিলি ন্যানো সেকেন্ডে সেই সিচুয়েশনে এসে সিস্টেমটা স্টেবল হবে এবং আমরা আউটপুটে একটা সাইনোসয়েড পাবো, যে সাইনোসয়েডটা আসলে এইখানকার যে সাইনোসয়েডটা আছে উইচ ইজ বেসিক্যালি শেপ ওয়াইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ দিস সাইনোসয়েড, এবং সেটাকে সে অ্যাম্প্লিফাই করবে। তো এই ধরনের একটা অ্যাম্প্লিফায়ারকে আমি যদি অ্যানালাইজ করতে চাই, আমি যদি এটার গেইন কীরকম হবে সেটা যদি আমি অ্যানালাইজ করতে চাই, তাহলে আমি একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের মধ্যে আমার যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা খুবই কম, ভেরি ছোট। আইডিয়ালি যদিও 0 ছিল, বাট একটা প্র্যাকটিক্যাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ভেরি ছোট, ভেরি স্মল। তো আমরা যদি এটার একটা জিনিস চিন্তা করি, ধরা যাক আমার যে পয়েন্টটাতে ফিডব্যাকটা আসছে সেই পয়েন্টে আমি যদি একটা কেসিএল লেখার চেষ্টা করি, তাহলে আমি দেখি যে এই পয়েন্টের ভোল্টেজটা কত। ঠিক এই পয়েন্টের ভোল্টেজটা আমি জানি না, বাট আমি জানি যে এটা অলমোস্ট ইকুয়ালস টু ভি ইন পজিটিভ, উইচ ইজ আবার ইকুয়ালস টু গ্রাউন্ড। সো আমরা ফর প্র্যাকটিক্যাল পারপাস আমরা ধরতে পারি এই পয়েন্টের ভোল্টেজটা ইজ ইকুয়ালস টু এটা, অ্যান্ড ইন দিস কেস উইচ ইজ ইকুয়ালস টু গ্রাউন্ড, বা এটাকে আমি বলতে পারি দিস ইজ 0। সো যদি 0 হয় তাহলে আমি যদি এখানে একটা কেসিএল লিখি, আমি দেখতে পারি যে কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট অপ অ্যাম্পের ভেতরে যাচ্ছে, কারেন্ট এখান থেকে আউটপুটের দিকে যাচ্ছে, এই তিনটা কারেন্টের সমষ্টি সামেশন হবে 0।
এবং আমি যদি দেখি বাইরের দিকে যে কারেন্টটা যাচ্ছে লেফটে সেটা হচ্ছে 0 মাইনাস ভি আই ডিভাইড বাই আর ওয়ান। ভেতরের দিকে যে কারেন্টটা যাচ্ছে, যেহেতু আমরা জানি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স অসম্ভব হাই, অনেক হাই, সো এদিকের কারেন্টটাকে আমরা ফর আওয়ার প্র্যাকটিক্যাল পারপাস আমরা ধরে নিতে পারি 0। আমি এখানে 0 লিখেছি। এবং এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি 0 মাইনাস ভি আউট ডিভাইড বাই আর এফ। সো এই তিনটাকে যদি আমি সাম করি তাহলে আমার আউটপুটটা আসছে, তাহলে আমার টোটাল সামেশনটা আসবে হচ্ছে 0 কেসিএল। এবং এটাকে আমি যদি সিম্পলিফাই করি আমি দেখি যে আমার ভি আউট ওভার ভি আই যেটা, সেটার রেশিওটা হচ্ছে মাইনাস আর এফ ওভার আর ওয়ান। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ইকুয়েশন, কারণ এই অ্যাম্প্লিফায়ারটার গেইনটা হচ্ছে সিম্পলি এই দুটো রেজিস্ট্যান্সের একটা রেশিও। এখানে নেগেটিভ সাইন আছে, তার মানে ফেজ চেঞ্জ হবে, ইনপুট যা থাকছে আউটপুটটা তার সাথে 180 ডিগ্রি ফেজে থাকবে। বাট দ্য গেইন কোয়ান্টিটি ইজ জাস্ট দ্য রেশিও অফ দিস টু রেজিস্টার্স। আমরা যখন ট্রানজিস্টর বিজেটি অথবা ফেড দিয়ে আমরা যখন অ্যাম্প্লিফায়ার ডিজাইন দেখেছি তখন সেখানে কিউ পয়েন্ট সেট করার বিষয় থাকে, আরও নানান বিষয়গুলো থাকে যেগুলো আমাদেরকে চিন্তা করতে হয়। কিন্তু অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে আমি যখন একটা অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে যাচ্ছি তখন আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে আসলে ভাবতে হচ্ছে না। ইটস ভেরি সিম্পল, জাস্ট দুইটা রেজিস্ট্যান্সের যে রেশিও, সেই দুইটা রেশিও দিয়ে আমি এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ডিজাইনটা করে নিতে পারছি। এখন আমি যদি এখানে যেহেতু আমার ফেজ রিভার্সাল হচ্ছে, আমি যদি একটু ডিফারেন্ট কনফিগারেশন দিই, আমি যদি ইনপুটটা যদি আমি এখানে দিতে চাই তাহলে কি হবে আমি যদি দেখি, সেটা হচ্ছে সম্ভবত এখানে আছে, রাইট? নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এটাকে যেহেতু এটা আমার আউটপুটটাকে ইনভার্ট করছে সেটাকে আমি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলছি। এবং এইটার ক্ষেত্রে আমি যেহেতু ইনপুটটা পজিটিভে দিচ্ছি এবং আমরা দেখব যে আউটপুটটা আসলে ইনভার্ট হচ্ছে না, সো এটাকে আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলি। এটার ক্ষেত্রেও প্রসেসটা এক্স্যাক্টলি সেম। সো এই প্রসেসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যখন ফিডব্যাক থাকে তখন এই দুটা সেম হয়ে যায়, ভেরি ভেরি ক্লোজ টু ইচ আদার এদের ভ্যালিউ। তার মানে হচ্ছে এখানে যদি ভিআই থাকে আমি ধরে নিতে পারি এই জায়গার ভোল্টেজটাও হচ্ছে ভিআই। আমি যদি এই জায়গার ভোল্টেজটা ভিআই ধরি দেন আমি এখানে একটা কেসিএল লিখতে পারি, যেমন ফর এক্সাম্পল এখানে ভিআই মাইনাস 0 ওভার আর ওয়ান। এদিক দিয়ে কারেন্ট যাবে না যেহেতু এটার ইম্পিডেন্স অনেক হাই, এবং এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে ভিআই মাইনাস ভি আউট ওভার আর এফ। এবং সেখান থেকে আমি ইকুয়েশনটা পাই ভি আউট বাই ভিআই ইকুয়ালস টু, অর্থাৎ গেইন ইকুয়ালস টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, উইচ মিনস এটা কিন্তু ইনভার্টেড না, ইটস এ নন ইনভার্টিং ফর্মে থাকবে। ওয়ান্স এগেন আমি যদি ধরা যাক 100 গেইনের একটা অ্যাম্প্লিফায়ার করতে চাই, সো আমি বেসিক্যালি আর এফ বাই আর ওয়ান যদি 99 করি প্লাস 1, আমার গেইনটা হয়ে যাবে 100। সো ওয়ান্স এগেন ভেরি সিম্পল ডিজাইন। আমি যদি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে একটা অডিও অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে চাই, অল আই হ্যাভ টু ডু ইজ লাইক গো ফাইন্ড ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার সাইট, অথবা আমি যারা এগুলো বিক্রি করছে যে কোন অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটার গেইন কত, তার ব্যান্ডউইথ কত, এবং সেরকম আমরা সার্চ করে দেন জাস্ট আর এফ এবং আর ওয়ানগুলো যদি আমি প্রপারলি সেট করতে পারি আমরা আমাদের ডিজায়ার্ড গেইনের একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমি ডিজাইন করতে পারি। সো দিস মেক্স দ্য প্রসেস মাচ মাচ সিম্পলার। আমরা ট্রানজিস্টর দিয়ে যদি অ্যাম্প্লিফায়ার ডিজাইন করি ইট উইল বি চিপার, বাট টু বি অনেস্ট বিকজ অফ দ্য ইকোনমি অফ স্কেল, কারণ এত বিলিয়ন্স অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ম্যানুফ্যাকচার হয়েছে যে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারগুলো আসলে 2-3 টাকা দিয়েও পাওয়া যায় মার্কেটে। সো বেসিক্যালি রাইট নাও আমরা যখন একটা অ্যাম্প্লিফায়ার ডিজাইন করছি তখন ট্রানজিস্টর দিয়ে অ্যাম্প্লিফায়ার ডিজাইন করার জটিলতাটা আমরা এটা দিয়ে খুব সহজে এড়াতে পারি উইদাউট হ্যাভিং এ লট অফ ফাইন্যান্সিয়াল বার্ডেন। হাউএভার আমাদেরকে যদি পরীক্ষায় বলা হয় স্পেসিফিকলি ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করতে হবে অ্যাম্প্লিফায়ার, দেন ইউ হ্যাভ টু ডু ইট ইউজিং এ বিজেটি, লাইক তখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে করলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট লাইক এক্সামে আসলে কী চাওয়া হচ্ছে আমাদের কাছ থেকে। তো এই কনসেপ্টটা আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আরও কিছু অপারেশন আমরা ইউজ করতে পারি, যেমন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নামটা যে এটাকে কেন অপারেশনাল বলা হচ্ছে ইজ বিকজ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে আমরা আসলে ম্যাথমেটিক্যাল অপারেশনে ইউজ করতে পারি। ম্যাথমেটিক্যাল অপারেশন বলতে আমরা কী বুঝি, যে আমরা দুটো ভোল্টেজ আছে সেই দুটো ভোল্টেজকে অ্যাডিশন, সাবট্র্যাকশন, এটার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লগারিদমিক, এসব কাজও আমরা ইউজ করতে পারি। পুরোটা আমি পড়াবো না, আমি জাস্ট প্রিভিয়াস যে প্রসেসটা দেখিয়েছি এই 3টা স্টেপ যদি আমি মনে রাখতে পারি, এই 3টা স্টেপ থাকলে আমি প্রত্যেকটাকেই আসলে আমরা
প্রত্যেকটা প্রসেসে আসলে জাস্ট রিপিট অফ দ্য প্রিভিয়াস আমরা আগে যেগুলো পড়িয়েছি সেগুলো। যেমন ফর এক্সাম্পল আমি যদি সামেশনের কথা চিন্তা করি, আমি এই কনফিগারেশনটা দেখি, এটা ডেফিনিটলি ইনভার্টিং একটা ওয়েতে আছে, এবং ইনভার্টিং যদি হয় তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা যেটা দেখব যে আমি যদি এটা যেহেতু আম, এটা যেহেতু আমাদের আম, এইটা যেহেতু আমাদের গ্রাউন্ড করা আছে, সো এটা গ্রাউন্ড হবে। সেখান থেকে আমি যদি কেসিএল ইকুয়েশনগুলো লিখি, এইখানকার যে কারেন্ট 0-V1/R1, 0-V2/R2, আমি যদি সবগুলোকে R1 ধরি তাহলে অপারেশন ইকুয়েশনটা একটু সিম্পলিফাইড হবে। এবং এই দিকটা কোনো কারেন্ট যাবে না, এবং 0-V out/RF। তো আমার ইভেনচুয়ালি ভি আউট সমান আমি দেখাতে পারবো যে নেগেটিভ RF/R1, R2 সমান যদি R1 হয়, এবং V1 + V2। সো উই ক্যান সি দ্যাট আমার আউটপুটটা ইজ এ সামেশন অ্যান্ড এ মাল্টিপ্লিকেশন অফ আমার যে ইনপুট আছে সেটার। সো দ্যাটস হাউ উই ক্যান ইউজ দিস থিং অ্যাজ এন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। আমার যদি এখানে যদি আমি একটা ক্যাপাসিটর দিতাম তাহলে আমরা দেখতাম যে আমরা জানি ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা ফ্লো হয় সেটা হচ্ছে I = CdV/dt, এবং আমি যদি সেখানে একই ইকুয়েশন একই প্রসেস এই তিনটা স্টেপ যদি আমি ফলো করি, আমি দেখব যে সেগুলোর জন্য আসলে গেইনটা মানে ইভেনচুয়ালি এই ইকুয়েশনটা একটা ইনপুটের একটা ইন্টিগ্রেশন হিসেবে আসে। সো আমরা পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সেখান থেকে দেখে নিতে পারি। সো আমরা দেখলাম যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে আমরা আসলে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজে লাগাতে পারি, এবং এটার ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আমরা আসলে দেখতে পারি, এবং আমরা দেখেছি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে আমরা কত সহজে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা কত সহজে একটা অ্যাম্প্লিফায়ার আমরা ডিজাইন করতে পারি। তো অ্যানাদার বৈশিষ্ট্য অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, সরি আমি একটু লেকচারগুলোর থ্রুতে গো থ্রু করছি। আচ্ছা, অ্যানাদার বৈশিষ্ট্য অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা ডিজায়ার্ড বৈশিষ্ট্য অফ এনি অ্যাম্প্লিফায়ার হচ্ছে যে আমাদের ব্যান্ডউইথটা হবে ইনফিনিটি। বাট আনফর্চুনেটলি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে তার ব্যান্ডউইথটা বা তার যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা সেটা আসলে একটা লো পাস ফিল্টারকে ফলো করে। সো আমরা যদি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনসাইটটা একটু দেখি, আমি জাস্ট গো একটু করে আমি জাস্ট অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমি যদি উইকিপিডিয়া দেখলেই হবে, এর ভেতরে আসলে কি আছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনসাইড, এটার ডিজাইনটা আসলে কীভাবে করা হয়েছে। পুরো ডিজাইনটা আসলে আমাদের এই ক্লাসের স্কোপের আউটসাইড, বাট এখানে বেশ কিছু আলাদা আলাদা ব্লক আছে। আমরা যদি দেখি এখানে কি করা হয়, বাট আমি যদি জাস্ট এদিকে একটু তাকাই, আমরা দেখব যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ভেতরে একটা বড় একটা ক্যাপাসিটার আছে যেটা 30 পিকোফ্যারাড। সো আমরা যেমন যখন লো পাস ফিল্টার দেখেছি তখন আমরা দেখেছি যে একটা লো পাস ফিল্টারে আউটপুটটাতে একটা লো পাস ফিল্টারে সিঙ্গেল অর্ডার লো পাস ফিল্টারে ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টারে একটা ক্যাপাসিটর থাকে। তো সেই কারণে ঠিক একই ধরনের রিজনে এটারও এই ক্যাপাসিটরটার কারণে আউটপুটটা একটা লো পাস ফিল্টারকে ফলো করে, অর্থাৎ এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে, এবং যেহেতু সিঙ্গেল অর্ডার তার গেইনটা -20 dB পার ডিকেডে রোল অফ করে। ইনফ্যাক্ট অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার যেটাকে বলা হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। সো গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা কি, যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমি যদি খেয়াল করি যে এখানে তার যে গেইনটা এবং এখানে যে তার যে ব্যান্ডউইথটা, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ফিডব্যাকটা অ্যাড করা হয়নি অপারেশনাল, তাহলে তার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকে। সো আমি যেমন বলি, ধরা যাক একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের গেইন ব্যান্ডউইথ হচ্ছে 1 মেগাহার্টজ, অর্থাৎ এই জায়গায় যদি আমি চিন্তা করি তার গেইন যদি তার গেইন এবং ব্যান্ডউইথের মাল্টিপ্লিকেশনটা যদি 1 মেগাহার্টজ হয়, তাহলে এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে তার গেইন ব্যান্ডউইথের প্রোডাক্টটা মাল্টিপ্লিকেশনটা এক্স্যাক্টলি 1 মেগাহার্টজই থাকবে। সো আমি যদি দেখি, ধরা যাক আমার কোনো একটা জায়গায় ওর আমি যেমন ধরা যাক আমি বললাম যে কোনো একটা পয়েন্টে ওর গেইন 1, যদি তার গেইন 1 হয় তাহলে তার ব্যান্ডউইথটা অবভিয়াসলি বাড়বে। আর যদি এরকম হয় যে এই জায়গাতে তার গেইন 100, সেক্ষেত্রে ওর ব্যান্ডউইথটা হবে এখানে ধরা যাক যেহেতু তার GBW বা গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট হচ্ছে 1 মেগাহার্টজ, এই জায়গায় যদি তার গেইন 100 হয় তাহলে তার ব্যান্ডউইথটা হবে হয়তো বা 10 কিলোহার্টজ।
আর এই জায়গাতে যদি তার ব্যান্ডউইথটা 1 হয় তাহলে অবভিয়াসলি তার তার সরি এই গেইন যদি 1 হয় তাহলে তার ব্যান্ডউইথটা হবে 1 মেগাহার্টজ। সো আমরা এভাবে চিন্তা করতে পারি। আমরা যখন ফিডব্যাক লুপ দিচ্ছি, অবভিয়াসলি ফিডব্যাক দিলে আমার গেইনটা কমে যায়। গেইনটা যখন কমে, তার গেইন ব্যান্ডউইথ যেহেতু ফিক্সড, সো আমরা দেখছি যে অবভিয়াসলি তার ব্যান্ডউইথটা কিন্তু প্রপোর্শনেটলি বাড়ে। সো একটা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে তার ব্যান্ডউইথটা কিন্তু বাড়ে, বাট ইভেনচুয়ালি তার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা কিন্তু সেম থাকে। সো আমরা যখনই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে যাব, তখন আমরা এই গেইন ব্যান্ডউইথটা কত হবে সেটা আমাদেরকে চুজ করতে। ধর আমি যদি বলি যে আমার একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার লাগবে যেটা 1 মেগাহার্টজে কাজ করবে, বাট তার গেইন হতে হবে 10 বা 100, তখন এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে কিন্তু তখন আসবে না। উই ক্যান অ্যাকচুয়ালি গো টু দ্য সাইট এবং আমরা দেখতে পারি যে ওখান থেকে আমি বিভিন্ন জিবিডাব্লিউর অপারেশনাল অ্যাম্প্লিফায়ার পিক করতে পারি। অবভিয়াসলি এগুলোর দাম ভ্যারি করবে, বাট আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা আমি সে অনুযায়ী চুজ করতে পারি। আমার অবভিয়াসলি এটা যত কম হবে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের দাম তত কম হবে, কিন্তু আমার যদি সেটা দিয়ে কাজ হয় দেন ওয়াই পিক এ সামথিং দ্যাট ইজ মোর এক্সপেন্সিভ। সো এই গেইন ব্যান্ডউইথ নিয়ে আমি দুটো লেকচারের এখানে লিঙ্ক দিয়েছি। আমার ইলেকট্রন এক্স ল্যাব বলে একটি ইউটিউব চ্যানেল, আমার বেশ ভালো লেগেছে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড সি হাউ দিস ওয়ার্কস। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আরেকটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি হচ্ছে তার ইনপুট অফসেট ভোল্টেজ। সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমরা জানি যে এই দুটো পয়েন্টকে আমি যদি সেম করে গ্রাউন্ড করে দেই, এই দুটো পয়েন্টকে আমি যদি শর্ট করে গ্রাউন্ড করে দেই, যেহেতু তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, আউটপুটটা হওয়া উচিত ছিল 0। কিন্তু ইন রিয়েল লাইফ আউটপুটটা 0 হয় না, কারণ অবভিয়াসলি ভেতরে যে ট্রানজিস্টরগুলো আছে সেগুলো আমরা জানি যে যখন ডোপিং করি তখন সেটা এক্স্যাক্টলি সেম করাটা খুব ডিফিকাল্ট। সো দেয়ার উইল অলওয়েজ বি, বিকজ অফ প্রোডাকশন এরার বা প্রোডাকশনের কারণে ব্যাচ টু ব্যাচ ভ্যারি করতে পারে, একই ব্যাচে এটা ডিফারেন্ট হতে পারে। সো এই দুটো সমান করলেও এই ভোল্টেজ আউটপুটটা সবসময় অলমোস্ট অলওয়েজ ইট রিমেইনস এ নন জিরো ভোল্টেজ। সো আমরা ইনপুট অফসেট ভোল্টেজ বলতে তাকেই বোঝাচ্ছি যে যদি আমি এখানে সামান্য একটা ভোল্টেজ দেই যাতে করে এই দুটো সেম হয় এবং ইনপুটটা 0 হয়, তখন এই ভোল্টেজটাকে আমরা বলছি ইনপুট অফসেট ভোল্টেজ। একটা আইডিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ইনপুট অফসেট ভোল্টেজ শুড বি 0, বাট ইন এ প্র্যাকটিক্যাল অ্যাম্প্লিফায়ার যখন আমরা করতে যাব তখন আমি এরকম করে কানেক্ট করে দেখলাম যে এটা আসলে 0 হওয়া উচিত কিন্তু 0 হয় নাই। তার মানে আমাকে বুঝতে হবে যে দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইনপুট অফসেট ভোল্টেজ, এবং সেটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। ইনফ্যাক্ট আমরা ল্যাবে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দেখেছি, আমরা দুটো পিন কিন্তু ইউজ করিনি, 1 এবং 5, এবং এই দুটো পিন আসলে রাখা হয়েছে এই ইনপুট অফসেটটাকে নাল করার জন্য। ইনফ্যাক্ট 1 এবং 5-এর মধ্যে আমি যদি একটা রেজিস্টার দিয়ে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, একটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে, একটা পটেনশিওমিটার দিয়ে, আমি সেটা অ্যাডজাস্ট করার মাধ্যমে আমি কিন্তু আসলে আমার আউটপুটটাকে নাল করতে পারি। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্যারামিটার। সো আমরা কখনো ল্যাবে করতে গিয়ে এ ধরনের একটা এক্সপেরিমেন্ট করতে গেলাম যে অপারেশনাল চেক করবো, দেখা গেলো যে সে তার 0 হওয়ার কথা কিন্তু 0 হচ্ছে না। কোশ্চেন হতে পারে যে কেন আমার দুটো পিনই তো আসলে এক্স্যাক্টলি সেম, আমি শর্ট করে দিয়েছি, হচ্ছে না কেন? দ্য অ্যান্সার লাইজ হিয়ার। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে স্লু রেট। আমরা ল্যাবে দেখেছি, আমরা ইনফ্যাক্ট যখন আমরা একটা স্কোয়ার ওয়েভ দিচ্ছিলাম অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে ইনপুটে, আমার ধরো যাক আমি একটা গেইন চাচ্ছি 2 বা 4 বা 5 বা 10, আমরা দেখছিলাম যে আউটপুটটা কিন্তু এক্স্যাক্টলি স্কোয়ার হচ্ছিল না, আউটপুটটা একটু বাঁকা হয়ে আসছিল। আই গেস তোমরা ম্যাক্সিমাম সেটা খেয়াল করেছো। যেটা হয় যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমরা যে ইনপুটটা দিচ্ছি স্কোয়ার ওয়েভ, সেটা কিন্তু খুব শার্প, অর্থাৎ উইদিন ন্যানো সেকেন্ড সে হয়তো বা 0 থেকে বা মাইক্রো সেকেন্ড সে 0 থেকে 5-এ পৌঁছে যাচ্ছে। কিন্তু অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আউটপুটটা 0 থেকে 5 উঠতে তার হয়তো বা 4, 5, 6, 10 বা মিলি সেকেন্ড সময় লাগে। সো সে কত দ্রুত 0 থেকে 5-এ উঠতে পারে বা 0 থেকে তার ডিজায়ার্ড ভোল্টেজে যেতে পারে, সেই কোয়ালিটিটাকে বলছে হচ্ছে তার স্লু রেট। সে কত দ্রুত
কত দ্রুত সে আসলে এক লেভেল থেকে আরেক লেভেলে উঠতে পারছে। অবভিয়াসলি ইন্টারনাল সার্কিটরি সেটা কন্ট্রোল করে এবং এই স্লু রোডকে সাধারণত রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ভোল্টেজ পার মাইক্রোসেকেন্ড, অর্থাৎ তার উপরে ওঠার রেটটা কত। তাকে যদি আমি 0 আছে, তাকে যদি আমি হঠাৎ করে 10 ভোল্ট দেই, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যদি ইউনিট গেইন হয় 10 ভোল্ট উঠতে কত সময় নেবে, সেই প্যারামিটারটাকে আমরা বলছি তার স্লু রেট। ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা যখন সার্কিট ডিজাইন করতে যাব তখন আমাদের এই আউটপুটটা আমরা হয়তো যদি এই টার্মটা জানা না থাকে আমরা হয়তো খেয়াল করব না যে এটা এরকম কেন হচ্ছে। স্লু রেট রিলেটেড আমি দু একটা ক্রিয়েটিভ কোশ্চেন চিন্তা করে প্রবাবলি এভাবে দিতে পারি যে আমার এরকম একটা প্রবলেম হচ্ছে, বাট এটা আসলে কেন হচ্ছে বুঝতে পারছি না এবং এটার প্রবাবল সলিউশন কী বা কোন কন্ডিশনে সার্কিটটা কাজ করবে। আই থিঙ্ক এখানে একটা এল বাদ পড়েছে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আরও দু একটা টার্ম ইম্পর্ট্যান্ট, যেমন একটা হচ্ছে কমন মোড, অর্থাৎ আমরা এক্সপেক্ট করি কি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের এই দুইটা পিনে যদি সেম ভোল্টেজ থাকে আউটপুটটা হবে 0, কিন্তু সামটাইমস ইট ডাজ নট, লাইক আমরা একটু আগেও দেখেছি যে অফসেটের ক্ষেত্রে। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কমন মোড রিজেকশন রেশিও বলছে যদি আমি এখানে আইডিয়ালি যদি আমি এই দুটো সেম দেই তার রিজেকশন রেশিও শুড বি ভেরি হাই, অর্থাৎ সে এটাকে কোনো এখানে কোনো আউটপুট সে দিবে না। সো নর্মালি কী হয় যখন সিস্টেমে কোনো ইনপুটে যদি কোনো নয়েজ থাকে বা সিস্টেমে যদি কোনো নয়েজ থাকে সেটা দুটো পিনেই সমানভাবে আসে। থার্মাল নয়েজ হতে পারে, হোয়াইট নয়েজ হতে পারে। যদি দুটো পিনে সমানভাবে আসে তাহলে আমরা এক্সপেক্ট করি যে নয়েজটা আসলে এখানে অ্যাম্প্লিফাই হবে না। কিন্তু যদি তার সিএমআরআর লো হয় তাহলে নয়েজটা আসলে অ্যাম্প্লিফিকেশন হয়ে যাবে। সো আমরা যেটা চাই সেটা হচ্ছে যে কমন যদি থাকে দুইটাতেই সিগন্যালটা, যদি কমন দুটো পিনেই যদি সেম সিগন্যাল আমরা অ্যাপ্লাই করি ওটা যাতে আউটপুটে না আসে। সো এই ধরনের সিগন্যালকে, অর্থাৎ দুইটা পিনেই কমন যে সিগন্যাল সেগুলোকে সে আসলে রিজেক্ট করতে পারছে কিনা সেটাকে আমরা বলছি কমন মোড রিজেকশন রেশিও। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট একটা অ্যাম্প্লিফায়ার যাতে কমন মোড রিজেকশন রেশিওটা বেশি হয়। এর উল্টোটা হচ্ছে কমন মোড গেইন আমরা যদি বলি। সো আমরা চাই যে আসলে গেইনটা যত কম হয় তত ভালো। দের ইজ অ্যানাদার থিং কল পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও। বেসিক্যালি আমাদের যে বায়াস ভোল্টেজগুলো আমরা দিচ্ছি এই বায়াস ভোল্টেজগুলো আসলে যদি কোনো চেঞ্জ আসে, ওয়ান্স এগেন বায়াস ভোল্টেজে যদি কোনো নয়েজ আসে সেটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের কারণে হতে পারে, টেম্পারেচারের কারণে হতে পারে, সেগুলো যাতে করে আমার আউটপুটকে কোনোভাবে প্রভাবিত না করে। তো সেই কোয়ান্টিটি, সেই প্যারামিটারটাকে আমরা বলছি পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও। আই গেস আই কভার্ড অল দ্য স্লাইডস। এখানে কোনো কারণে সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়েছে, আমি সেটা ফিক্স করে আমি পিডিএফটা আবার আপলোড করব। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক দ্যাট কভার্স আওয়ার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার লেকচার।